কলকাতার উপকণ্ঠে চন্দননগরের এক পুরনো ফরাসি কুঠি বাড়ি। বাড়িটার চারিদিকের দেওয়াল নোনা ধরে খসে পড়ছে, আর বটগাছের শিকড়গুলো সাপের মতো বাড়িটাকে পেঁচিয়ে ধরেছে। আমি গিয়েছিলাম সেখানে প্রত্নতাত্ত্বিক সার্ভের কাজে। কুঠির একদম নিচে একটা গোপন পাতাল ঘর আছে, যার দরজা কয়েক দশক ধরে কেউ খোলেনি। ভারী লোহার দরজাটা যখন সজোরে ঠেললাম, এক বীভৎস যন্ত্রণাদায়ক শব্দ হলো। মনে হলো দরজাটা লোহার নয়, কোনো জ্যান্ত প্রাণীর হাড় দিয়ে তৈরি। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাটি আর মরচে ধরা তামার এক উৎকট গন্ধ। পাতাল ঘরের সিঁড়ি দিয়ে যখন নামছি, প্রতিটা ধাপে এক অদ্ভুত শব্দ হতে লাগলো। ঠিক তখনই পাতাল ঘরের অন্ধকার কোণ থেকে একটা আওয়াজ এলো, মুদ্রা গোনার শব্দ। কিন্তু এই জনমানবহীন কুঠিতে মুদ্রা গুনবে কে? পাতাল ঘরের একদম মাঝখানে একটা বিশাল পিতলের সিন্দুক রাখা। সিন্দুকটার গায়ে এমন সব নকশা করা, যা দেখে মনে হয় কয়েকটা মানুষের মুখ যন্ত্রণায় হাঁ করে আছে। হঠাৎ সিন্দুকের ওপর থেকে একটা ছায়া সরে গেল। দেখলাম এক বৃদ্ধ বসে আছে। তার শরীরটা মানুষের মতো নয়, এক একটা হাড়ের উপর শুধু নীলচে চামড়া লেগে আছে। তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, ঠিক যেন মাকড়সার পা। সে যখন মুদ্রাগুলো গুনছে, তার নখগুলো তামার উপর ঘষা লেগে এক কর্কশ শব্দ করছে। সে আমার দিকে ধীরে ধীরে মুখ ফেরালো। তার চোখের জায়গায় কোনো মনি নেই। সেখানে দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আলো। সে যখন হাসল, তার চোয়াল নড়া শব্দ হলো। সে ফিস ফিস করে বলল, বাবু, আর একটা সোনার মোহর কম আছে, তুই কি ওটা দিবি? না দিলে আমি তোর চোখ দুটো উপড়ে নিয়ে মোহর বানাবো। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পাতাল ঘরের মেঝে থেকে হঠাৎ করে কয়েকটা মরচে ধরা শিকল বেরিয়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরল। সেই শিকলগুলো বরফের মতো ঠান্ডা। বৃদ্ধটি এবার তার সেই লিকলিকে হাত বাড়িয়ে আমার গলার নলিটা চেপে ধরল। আমি অনুভব করলাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নাকে এলো সেই পুরনো রক্তের গন্ধ।
সিন্দুকটা হঠাৎ করে নিজে থেকেই দড়াম করে খুলে গেল। দেখলাম সিন্দুকের ভেতরে কোনো সোনা দানা নেই, আছে শুধু হাজার হাজার মানুষের দাঁত আর নখ। বৃদ্ধটি তার লম্বা নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটল। আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই পিতলের সিন্দুকের ভেতর। রক্ত পড়ার সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল বৃদ্ধের সেই অমানসিক অট্টহাসি। মনে হলো হাজার হাজার ভাঙা কাঁচ একসাথে মেঝেতে আছড়ে পড়ছে। আমি কতক্ষণ যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ ওপরের তলা থেকে ভোরের পাখির ডাক ভেসে এলো। সাথে সাথে সেই শিকলগুলো আলগা হয়ে গেল এবং বৃদ্ধটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ভোরের আলো যখন পাতাল ঘরে সিঁড়িতে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই জং ধরা সিন্দুকের পাশে। কিন্তু সিন্দুকের উপরে লেগে আছে তাজা রক্তের দাগ আর একটা পচা নখ। স্থানীয় লোকেদের কাছে শুনলাম এইবারে জমিদার তার শেষ জীবন কাটিয়েছিলেন এই পাতাল ঘরে তার সম্পদ পাহারা দিতে দিতে। সে মারা যাওয়ার পর থেকেই নাকি সে যক্ষ হয়ে এখানে বন্দী হয়ে আছে। সে আজও তার সিন্দুকের শেষ মোহরটা খোঁজে। আজও রাতে আমি যখন কোনো ধাতব জিনিসের শব্দ শুনি, আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমার মনে হয় সেই লিকলিকে যক্ষ আজও আমার পেছনে ওত পেতে আছে। আপনারা যারা আজ রাতে পুরনো কোনো সিন্দুক বা আলমারি খুলছেন, সাবধান, ভেতর থেকে কি কোনো মুদ্রা গোনার শব্দ আসছে? ভালো করে দেখুন তো, সিন্দুকের কোণে কোনো ছায়া কি নড়ে উঠল? আমাদের বাংলার গ্রামগুলোতে ব্রহ্মদৈত্যের নাম শুনলে আজও বড়রা কথা থামিয়ে দেয়। আমি গিয়েছিলাম বীরভূমের ইলামবাজারের এক পরিত্যক্ত জমিদারের কুঠি বাড়িতে। বাড়িটার চারপাশটা শ্যাওলা ধরা, আর তার ঠিক উত্তর কোণে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বেল গাছ। গাছটা এতই উঁচু যে মনে হয় তার ডালগুলো আকাশ চিরে কোনো অন্ধকার জগৎ থেকে নেমে এসেছে। রাত তখন 11টা, চারদিকটা নিঝুম।
হঠাৎ বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ শুরু হলো। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা চন্দন আর ঘি পোড়া এক উৎকট গন্ধ। আমি যখন কুঠি বাড়ির বারান্দায় দাঁড়ালাম, শুনতে পেলাম সেই বেলগাছের ওপর থেকে একটা শব্দ আসছে। মনে হলো কেউ খুব ভারী কিছু নিয়ে গাছের ডালগুলো ভাঙছে। আমি টর্চের আলোটা ওপরের দিকে ফেললাম। দেখলাম গাছের সব পাতা ঝরে পড়ে আছে, আর ডালগুলোর গায়ে লেগে আছে কয়েকটা সাদা পইতে। কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ঠিক তখনই গাছের ডাল থেকে একটা শুকনো বেল মেঝের উপরে পড়ল, আর সেই সাথে ভেসে এলো এক গম্ভীর মন্ত্রপাঠের শব্দ, যা কোনো মানুষের গলা নয়। মনে হলো বাতাসের বুক চিরে কোনো দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আমি কেবিনে ফিরে আসার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই আমার পেছনে একটা শব্দ কানে এলো। কাঠের খড়ম পড়ে কেউ মেঝের উপর দিয়ে হেঁটে আসছে। শব্দটা এতই ছন্দময় যে আমার হাড়ের ভেতর কাঁপুনি ধরে গেল। আমি থমকে দাঁড়ালাম। টর্চের আলোটা ঘুরিয়ে দিতেই দেখলাম কুঠি বাড়ির পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ছায়া। উচ্চতায় সে প্রায় 10 ফুট। তার পরনে একটা ধবধবে সাদা ধুতি, কিন্তু সেই ধুতিটা জায়গায় জায়গায় রক্তে ভেজা। তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, ঠিক যেন মরা মানুষের মতো। সে যখন আমার দিকে এগিয়ে আসছে, তার খড়মের খটখট শব্দটা আরো দ্রুত হতে লাগলো। সে তার লিকলিকে লম্বা হাতটা দিয়ে পৈতিটা নাড়ছে, আর তার আঙুলের হাড়গুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে কটকট শব্দ করছে। সে যখন হাসল, তার সেই হাসিটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার মরা মানুষ একসাথে যন্ত্রণায় বিলাপ করছে। সে তার কর্কশ গলায় বলল, আমি 100 বছর ধরে এই বেলতলায় বসে আছি। আজ 100 নম্বর পৈতেটা তোর রক্ত দিয়ে ভেজাবো। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম আমার পা দুটো যেন কেউ মাটির তলা থেকে টেনে ধরেছে। বেলগাছের সেই ঝুড়ি নামা ডালগুলো হঠাৎ সাপের মতো লম্বা হয়ে আমার শরীর পেঁচিয়ে ধরল। ডালগুলোর গায়ের কাঁটাগুলো আমার চামড়ায় বিঁধে গেল চরচর করে। আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই গাছের গোড়ায়। রক্ত পড়া সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল সেই ব্রহ্মদৈত্যের মন্ত্রপাঠ। হঠাৎ কুঠিবাড়ির ঠাকুরঘর থেকে এক অমানসিক আর্তনাদ ভেসে এলো। দেওয়ালে ঝোলানো পুরনো ঘণ্টাগুলো নিজে থেকেই ঢং ঢং করে বাজতে শুরু করল। ব্রহ্মদৈত্যটি এবার তার লম্বা জপমালাটা আমার গলার চারিদিকে পেঁচিয়ে ধরল। সেই জপমালার দানাগুলো ছিল মানুষের দাঁত দিয়ে তৈরি। সে যখন মালাটা টানল, এক বীভৎস মটমট শব্দ হলো, যেন আমার ঘাড়ের হাড়গুলো এখনই ভেঙে যাবে। নাকে এলো সেই তাজা রক্তের গন্ধ। সে তার সাদা চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ব্রহ্মসাপ কখনো বিফলে যায় না। তুই এখন আমার এই বেলতলার দাস রে।
আমি কতক্ষণ ওভাবে ঝুলেছিলাম জানি না। হঠাৎ দূরের গ্রামের মন্দির থেকে শঙ্খধ্বনি ভেসে এলো। সাথে সাথে সেই বেলগাছের ডালগুলো আলগা হয়ে গেল এবং সেই দীর্ঘদেহী ছায়াটি এক বীভৎস চিৎকার দিয়ে গাছের কোটরে মিলিয়ে গেল। ভোরের আলো যখন কুঠিবাড়ির ছাদে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই বেলগাছের গোড়ায়। কিন্তু আমার গলার চারিদিকে একটা সাদা পইতে জড়ানো আছে, যা কোনোভাবেই খোলা যাচ্ছে না। গ্রামের প্রাচীন একজন জানালো, একসময় এই জমিদার বাড়িতে এক তান্ত্রিক ব্রাহ্মণকে অন্যায়ভাবে হত্যা করে এই বেলগাছের নিচেই পুঁতে দেওয়া হয়েছিল। সেই থেকে নাকি সে ব্রহ্মদৈত্য হয়ে এই কুঠিবাড়ি পাহারা দেয়। সে প্রতি অমাবস্যায় একজন নতুন মানুষের রক্ত দিয়ে তার পইতে রাঙায়। আজও রাতে আমি যখন কোনো কাঠের খড়মের শব্দ শুনি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার গলার সেই পইতের দাগটা আজও অমাবস্যা রাতে কালচে লাল হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো পুরনো বেলগাছের নিচ দিয়ে যাচ্ছেন, সাবধান, ওপরের ডাল থেকে কি কোনো পইতে ঝুলে আছে? ভালো করে দেখুন তো, ডালগুলো কি আপনার দিকেই হাত বাড়িয়ে দিচ্ছে?